সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দারোয়াল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওর টাইটেল হচ্ছে টু এ স্কাইলার্ক, রিটেন বাই পার্সিবিসি শেলি, এবং এই ভিডিওটি পার্ট 1 নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে টু এ স্কাইলার্ক হচ্ছে একটি অট কবিতা। এখানে যে কবিতাটি শুরুতে টু, সেখান থেকে আমরা আসলে বুঝি এটি একটি অট কবিতা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে হচ্ছে এই যে কবিতা, সেই কবিতা হচ্ছে কবিতা সম্পর্কে বিশেষ যে কথাগুলো, সেই কথাগুলোকে বলবো, এবং তারপর হচ্ছে আজকের এই কবিতার যে অর্ধেক, সেই অর্ধেক হচ্ছে আমরা পড়বো, এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা বাকি যে অংশটুকু, সেই অংশটুকু পড়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। টু এ স্কাইলার্ক এটি একটি অট কবিতা। আসলে অট কবিতা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুকে বা কাউকে প্রশংসা করে, তাকে উদ্দেশ্য করে কোনো কিছু এক ধরনের হচ্ছে স্তুতি গাওয়া, অর্থাৎ এক ধরনের প্রশংসা সূচক কোনো কথাবার্তা বলা কি হচ্ছে অট কবিতা বলা হয়। টু এ স্কেলার এটি হচ্ছে ইংলিশ সাহিত্যের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অট কবিতা, খুব ভালো মানের একটি অট কবিতা। এবং এরকমই আরেকটি অট কবিতা আছে জন কিটসের, টু এ নাইটিঙ্গেল। ঠিক টু এ নাইটিঙ্গেল এবং স্কাইলার্ক এই দুটি কবিতা হচ্ছে প্রায় একই রকমের কবিতা, এবং এই দুটি কবিতা হচ্ছে ইংরেজি সাহিত্যের খুব বিখ্যাত দুটি কবিতা। তো আজকের আমরা এই পার্ট 1 ভিডিওতে প্রথমে হচ্ছে মেইন ফ্যাক্টস অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে একটু জানবো, এই পোয়েম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের এই কবিতাটি প্রথম পাবলিশ হয়েছিল লেট জুন 1820, অর্থাৎ 1820 সালে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল হচ্ছে জুন মাসের শেষ দিকে 1820 সালে। এবং এই কবিতার যে জেনার, সেই জেনারটি হচ্ছে, এটি হচ্ছে আসলে একটি অট কবিতা, কনসিস্ট অফ 21 স্ট্যান্জাস। এই কবিতাটি হচ্ছে 21টি স্ট্যান্জা নিয়ে গঠিত, মেড আপ অফ 5 লাইন্স ইচ। এবং প্রত্যেকটি যে লাইন আছে, সেই লাইনগুলো, অর্থাৎ এই কবিতার প্রত্যেকটা স্ট্যান্জায় 5টি করে লাইন আছে। দ্য ফার্স্ট 4 লাইন্স আর ম্যাটার্ড ইন ট্রকাইক ট্রাইমিটার। এর যে প্রথম যে 4টি লাইন, অর্থাৎ প্রত্যেক স্ট্যান্জার যে প্রথম 4 লাইন, সেটি হচ্ছে ট্রকাইক ট্রাইমিটার, অর্থাৎ শুরুতে হচ্ছে স্ট্রেস এবং তারপর হচ্ছে আনস্ট্রেস, এবং এর হচ্ছে 3টি করে মিটার এই প্রত্যেকটি লাইনের ভিতর। অ্যান্ড দ্য ফিফথ ইন আয়াম্বিক হেক্সামিটার। এবং এর যে এই স্ট্যান্জা যে আছে, সেই স্ট্যান্জার প্রত্যেকটি যে পঞ্চম লাইনটি, এই লাইনটি হচ্ছে আয়াম্বিক হেক্সামিটার, অর্থাৎ শুরুতে হচ্ছে আনস্ট্রেস এবং পরবর্তীতে হচ্ছে স্ট্রেস, এবং এটি হচ্ছে 6 মিটার বিশিষ্ট প্রত্যেকটি লাইন, অলসো কল্ড আলেকজান্ড্রাইন। এই আয়াম্বিক হেক্সামিটার যে লাইনটি আছে, সেই লাইনকে আবার মাঝে মাঝে আলেকজান্ড্রাইন বলা হয়। দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যান্জা ইজ এ বি এ বি বি। অর্থাৎ এই প্রত্যেকটি যে স্টেজ আছে, প্রত্যেকটা 5 লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি এবং বি। দেয়ার আর টোটাল 105 লাইন্স ইন দিস পোয়েম। এই কবিতা হচ্ছে মোট 105 লাইন। এবং তারপর হচ্ছে একটি এই কবিতা সম্পর্কে কিছু আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো হচ্ছে আমরা একটু পড়ি। ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যান ইভিনিং ওয়াক ইন দ্য কান্ট্রি নিয়ার লিভ্রনো। লিব্রনো নামে একটি যে জায়গা ইতালিতে, সেই ইতালির লিব্রনো নামের যে জায়গাটি, সেই জায়গায় গ্রাম্য পরিবেশে হাঁটার সময় এটির দ্বারা আসলে অনুপ্রাণিত হয়ে উইথ হিজ ওয়াইফ মেরি শেলি, অর্থাৎ আমাদের যে লেখক পার্সিবিসি শেলি, তার যে ওয়াইফ মেরি শেলি, তার সাথে তিনি তখন হাঁটতেছিলেন। অ্যান্ড ডিসক্রাইবস দ্য অ্যাপিয়ারেন্স, এবং তারপর তিনি হচ্ছে বর্ণনা করেছিলেন অ্যাপিয়ারেন্স, উপস্থিতি, অ্যান্ড সংস অফ এই স্কাইলার্ক, একটি স্কাইলার্ক পাখির উপস্থিতি এবং তার গান সম্পর্কে দে কেম আপন, যখন তারা এখানে আসলেন। মেরি শেলি ডিসক্রাইবড, মানে মেরি শেলি এটাকে বর্ণনা করেছিলেন দ্য ইভেন্ট, এই ঘটনাটিকে দ্যাট ইনস্পায়ার্ড শেলি, যেটা শেলিকে ইন্সপায়ার্ড, অর্থাৎ অনুপ্রাণিত করেছিল টু রাইট টু এ স্কেলার, এই টু এ স্কেলার কবিতাটি লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল। ইন দ্য স্প্রিং, এই স্প্রিং এর সময়, অর্থাৎ এই বসন্তকালে, উই স্পেন্ট উইক অর টু নিয়ার লেঘর্ন, মানে তারা হচ্ছে এই বসন্তের সময় তারা 1 অথবা 2 সপ্তাহ লেঘর্ন নামে যে জায়গা, যেটি বর্তমানে লিভোর্নো এই জায়গা নামে পরিচিত, সেখানে তারা অবস্থান করেছিলেন। ইট ওয়াজ অন এ বিউটিফুল সামার, এটা ছিল খুব সুন্দর একটা সামার। এটি হচ্ছে মেরি শেলির কথা। ইভিনিং হোয়াইল ওয়ান্ডারিং অ্যামং দ্য লেন্স, আমরা হচ্ছে ওয়ান্ডারিং করতাম, চলাচল করতাম, ঘোরাফেরা করতাম, অ্যামং দ্য লেন্স মানে পথের উপর দিয়ে, হোজ মার্টল হেজেস, যেখানে মার্টল গাছের যে অর্থাৎ এটি এক ধরনের মেহেদি গাছের মতো, এই মার্টল গাছের যে ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়গুলো ওয়ার দ্য বওয়ার্স অফ দ্য ফায়ারফ্লাইস, এগুলো ছিল বওয়ার্স মানে বাসস্থান, অফ ফায়ারফ্লাইস
এই যে জোনাকি পোকা সেগুলোর বাসস্থান ছিল। দ্যাট উই হার্ড দ্য ক্যারলিং অফ দ্য স্কাইলার্ক, এবং এখানে আমরা যে স্কাইলার্ক পাখির যে ক্যারলিং অর্থাৎ কিচিরমিচির শব্দ, সেই শব্দটি হচ্ছে আমরা শুনতেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই সম্পর্কে একটু স্কাইলার্ক সম্পর্কে তোমাদের আরেকটি কথা বলতে চাই, যে এই স্কাইলার্ক সম্পর্কে আসলে সবার একটি প্রশ্ন থাকে, আসলে স্কাইলার্ক পাখিটি কেমন দেখতে। এটি একটি পাখির নাম, এবং এই স্কাইলার্ক পাখিটি দেখতে কেমন, এই স্কাইলার্ক পাখিটিকে আসলে বাংলায় বাংলাদেশে যে পাখি নামে জানা হয়, সেই পাখিটি আসলে নাম হচ্ছে আহ, আহ, ভরত পাখি। তো এই ভরত পাখি কিছুটা হচ্ছে বাবুই পাখির মতো, এবং কিছুটা বাবুই পাখির মতোই সেটি উড়তে থাকে। এই পাখিটা আসলে আকাশে যখন উঠতে থাকে সে হচ্ছে একটি জায়গায় স্থির থাকে, এবং সে হচ্ছে গান গাইতে থাকে, এবং যতই সে উপরে উঠতে থাকে এবং গান গাইতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু তোমাদের এই পাখিটির সম্পর্কে ভালো একটি ধারণা মানে পাওয়ার জন্য আমি হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পাখি সম্পর্কে একটি ভিডিও দিব, এবং তোমরা হচ্ছে সেই ভিডিওতে এই পাখিটির সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবে, এবং সেখান থেকে আসলে পাখিটিকে তোমরা দেখে নিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে কবিতা সম্পর্কে বিশেষ কথাগুলো বলে শেষ করলাম। আমরা তাহলে হচ্ছে এখন কবিতার লাইনে চলে যাই, শুরু করা যাক। হেইল টু দি ব্লিদি স্পিরিট। এখানে একটি ব্লিদি স্পিরিট অর্থাৎ একটা আনন্দিত আত্মার কথা বলা হচ্ছে, এবং তাকে অভিবাদন জানানো হচ্ছে। বার্ড দাও নেভার ওয়ার্ড, এবং বলা হচ্ছে যে তুমি আসলে কোনো পাখি না, তুমি কোনো পাখি না, তুমি বার্ড দাও নেভার ওয়ার্ড, তুমি কোনো পাখি না। দ্যাট ফ্রম হেভেন, এবং বলা হচ্ছে যে তুমি আসলে এসেছো হচ্ছে স্বর্গ থেকে, অর নিয়ার ইট, অথবা স্বর্গের কাছে। কবিতার শুরুতেই হচ্ছে পাখিকে অভিবাদন জানিয়ে শেলি হচ্ছে তার কবিতাটি এভাবেই শুরু করলেন। পৌরেস্ট দাই ফুল হার্ট, এবং তুমি হচ্ছে তোমার সম্পূর্ণ হৃদয়কে ঢেলে দাও ইন প্রোফাউস স্ট্রেঞ্জ অফ আনপ্রিমিডিয়েটেড আর্ট। তুমি হচ্ছে এই প্রোফাউস, প্রোফাউস শব্দটির অর্থ হচ্ছে অসংখ্য, এবং স্ট্রেঞ্জ মানে হচ্ছে কুলাকুলি, এমনি শাব্দিক অর্থ, অ্যান্ড আনপ্রিমিডিয়েট এই শব্দটির অর্থ হচ্ছে অভূতপূর্ব, যা কখনো ঘটেনি। আর আর্ট মানে শিল্প। তো এখানে যদি আমরা লাইনটি বর্ণনা করি তাহলে হবে পিউরাস্ট দাই ফুল হার্ট ইন প্রোফাউস স্ট্রেঞ্জ অফ আনপ্রিমিডিয়েট আর্ট, অর্থাৎ এই পাখিটি এমনভাবে তার হৃদয়কে ঢেলে দেয় যেটি অভূতপূর্বে কখনো দেখা যায়নি, বা পূর্বে কখনো দেখা যায়নি। পরবর্তী স্টেঞ্জা হায়ার স্টিল অ্যান্ড হায়ার, এবং যখন তিনি এই পাখিটিকে বলতেছিলেন অর্থাৎ অভিবাদন করতেছিলেন ঘোরার সময়, তিনি তখন পাখিটিকে দেখতেছিলেন যে এই পাখিটি উপরে এবং আরো উপরে উঠতেছে। ফ্রম দ্য আর্থ দ্য স্প্রিংগেস্ট লাইক এ ক্লাউড অফ ফায়ার, যেন এই পাখিটি এক টুকরা আগুনের মেঘের মতো করে উড়ে যাচ্ছে। দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট, এবং এই পাখির যে উইংগেস্ট মানে উইংগুলো, পাখাগুলো, সেগুলো ব্লু ডিপ মানে একদম গভীর নীল কালারে দেখাচ্ছিল। অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোজ সোয়ার, এবং এটি যতই উপরে উঠতেছিল সেটি হচ্ছে গান গাচ্ছিল। সোয়ারিং এভার সিঙ্গেস্ট, এবং এটি যতই উপরে উঠতেছিল ততই হচ্ছে গান গাচ্ছিল। ইন দ্য গোল্ডেন লাইটনিং, এটি যেন একটি গোল্ডেন লাইটনিং অর্থাৎ হচ্ছে সোনালী কালারের যে লাইটনিং আলোর যে বর্ষণ, সেই বর্ষণের মধ্য দিয়ে যাচ্ছিল অফ দ্য সানকেন সান, ডুবন্ত সূর্য। তো আমরা জানি যে যখন সূর্যোদয় ঘটে তখন হচ্ছে আলোটি ঠিক সোনালী কালার হয়, এবং এই সোনালী কালার আলোর মধ্য দিয়ে এই পাখিটি হচ্ছে উঠতেছিল। ওভার হুইচ ক্লাউডস, যেখানে মানে যার উপর দিয়ে ক্লাউডস আর ব্রাইটেনিং, এবং যেখানে হচ্ছে যখন এই সূর্যটি হচ্ছে ডুবে যায় তখন হচ্ছে এই সূর্যের আলোর উপরে মেঘগুলো ভাসতে থাকে, এবং সেগুলো হচ্ছে জলজল করতে থাকে, সেই কথাটি বলা হয়েছে। দাও ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, এবং তুমি হচ্ছে এর মধ্যেই ফ্লোট করতে থাকো অর্থাৎ ভেসে থাকো, এবং হচ্ছে রান, এবং তুমি হচ্ছে এখানে অর্থাৎ চলতে থাকো। লাইক অ্যান আনবডিয়েড জয় হুজ রেস ইজ জাস্ট বিগেন, মানে এটাকে আসলে একটা অশরীরী একটা আনন্দের মতো মনে হয়, অর্থাৎ এই পাখিটিকে দেখলে মনে হয় যে এটি একটি অশরীরী। তো আমরা অশরীরী বলতে আসলে দুই ধরনের জিনিসকে বুঝি, সেটি হচ্ছে একটি ভূত প্রেত, এবং এটি হচ্ছে অ্যাঞ্জেল। তো এখানে এই পাখিটিকে আসলে অ্যাঞ্জেলের সাথে তুলনা করা হয়েছে, যে লাইক অ্যান আনবডিয়েড জয়, অর্থাৎ একটি অ্যাঞ্জেলের মতো করে হুজ রেস, যার যে রেস অর্থাৎ তার যে জার্নিটি ইজ জাস্ট বিগান, অর্থাৎ এটি মাত্রই শুরু হয়েছে। লেখকের কাছে মনে হচ্ছে যে এই পাখিটি যাত্রাটি কেবল শুরু করেছে। দ্য পেল পার্পল ইভেন্ট মেলস অ্যারাউন্ড দাই ফ্লাইট, এবং কবি দেখতেছেন যে এই পাখিটি যখন হচ্ছে তার যে ফ্লাইট অর্থাৎ সে যে উড়তেছে, সেই উড়ার যে চারপাশ, সেই চারপাশে হচ্ছে পেল পার্পল অর্থাৎ একটি ফ্যাকাশে রকমের পার্পল, মানে হচ্ছে হালকা রকমের যে পার্পল কালার অর্থাৎ বেগুনি কালার, সেই কালারের যে একটি আবহ সেটি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে লাইক এ স্টার অফ হেভেন, এবং এই পাখিটি হচ্ছে আসলে লেখকের কাছে স্টার অফ হেভেন মানে হচ্ছে স্বর্গের একটি তারার মতো লাগতেছে। ইন দা বোল্ড ডে লাইট
এটি হচ্ছে এই প্রশস্ত ডে লাইট, মানে হচ্ছে এই প্রশস্ত দিনের আলোতে দাও আর্ট আনসিন, এবং এই পাখিটিকে আসলে আনসিন দেখা যাচ্ছে না, বাট ইয়েট আই হিয়ার দাই স্টিল ডিলাইট, কিন্তু আমি তারপরেও তোমার যে আনন্দ, সেই আনন্দটি কিন্তু শুনতে পাচ্ছি। অর্থাৎ যখন পাখিটি এরকম একটি নীল যে আবহ তৈরি করে, সে যখন হচ্ছে চাঁদের অর্থাৎ হেভেনের যে তারা, সেই তারার মতো করে যখন সে ছুটে যাচ্ছিল, তখন হচ্ছে এই পাখিটিকে আসলে দেখা যাচ্ছিল না মেঘের কারণে, কিন্তু এই পাখির যে একটি স্টিল ডিলাইট, মানে একটা শব্দ, একটা পবিত্র একটা শব্দ, একটা বিশাল মানে একটা গুঞ্জন যে একটি শব্দ, সেই শব্দটা হচ্ছে লেখকের আমাদের কবির কানে আসছিল। কিন অ্যাজ আর দ্য অ্যারোস, এবং এই পাখিটি যেন একটা মানে হচ্ছে এক ধরনের অ্যারোস, মানে হচ্ছে তীরের মতো করে, অফ দ্যাট সিলভার স্পেয়ার, এই সিলভার স্পেয়ারের কথা বলা হচ্ছে। আকাশটি যখন বিকাল থাকে তখন হচ্ছে আকাশটি সিলভার কালার, অর্থাৎ রূপার মতো একটি রূপালি একটা রং ধারণ করে, এই রূপালি রঙের ভিতর দিয়ে যেন এটি তীরের মতো করে ছুটে যাচ্ছিল, হুজ ইন্টেন্স ল্যাম্পনেরোস। এবং আহ, সেটি হচ্ছে যে আস্তে আস্তে এই পাখিটি হচ্ছে ল্যাম্প নেরোস, মানে আস্তে আস্তে ছোট হচ্ছিল ইন দা হোয়াইট ডন ক্লিয়ার। ঠিক যেমনটা করে সকালবেলা যখন সকালবেলা হচ্ছে সূর্য ওঠে, সূর্য ওঠার পর যখন অন্ধকারটি আস্তে আস্তে মিলিয়ে যায়, এই পাখিটিও আস্তে আস্তে করে ছোট হতে হতে আকাশে মিলিয়ে যাচ্ছিল। আনটিল উই হার্ডলি সি, যতক্ষণ আমরা তাকে দেখতে পাচ্ছিলাম না, উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, কিন্তু তারপরেও আমরা এটাকে দেখতে পাই যে যদিও পাখিটিকে আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা ফিল করতেছিলাম যে এই পাখিটি সেখানে ছিল। যেমনটা আমরা ফিল করি সকালবেলা যখন সূর্য ওঠে, এবং সূর্য ওঠার পর যখন সূর্যের আলোটি চারদিকে ছড়িয়ে পড়ে, সেটি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা হচ্ছে ফিল করতে পারি। অল দ্য আর্থ অ্যান্ড এয়ার, এই পুরো পৃথিবীর যে মাটি এবং এয়ার বাতাস, উইথ দাই ভয়েসেস ইজ লাউড, তোমার যে কণ্ঠ, সেই কণ্ঠের মধ্যে এটি লাউড হতে থাকে, অর্থাৎ তোমার শব্দ এটি উচ্চারিত আরো শব্দপূর্ণ হতে থাকে। অ্যাজ ওয়েন নাইট ইজ দেয়ার, যেভাবে রাতটি খালি হয়ে যায়, ফ্রম ওয়ান লনলি ক্লাউড, একাকিত্বের একটি মেঘ নিয়ে, দ্য মুন রেইনস আউট হার বিমস অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, এবং দেখা যায় যে দ্য মুন রেইনস, মানে চাঁদগুলো হচ্ছে তার যে বিমস মানে রশ্মি, সেই রশ্মিগুলোকে সে হচ্ছে সেগুলোকে ছড়াইতে থাকে, এবং আহ, এটি আসলে মাঝে মাঝে মেঘের যে একাকিত্ব, মানে লন্ডি ক্লাউড, এর পিছনে ঢাকা পড়ে, কিন্তু ঢাকা পড়লেও এর পিছনে আসলে এই আলোটি পড়তে থাকে, এবং একটা সময় যখন এই মেঘ সরিয়ে যায়, তখন আলোটি যেন চারদিকে হচ্ছে হ্যাভেন, অর্থাৎ স্বর্গের মতো করে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, ওভারফ্লোড হয়ে যায়। ঠিক এই পাখিটিও হচ্ছে এরকম, যে তার কণ্ঠটি তাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠটি চারদিকে ভেসে আসছে। হোয়াট দাও আর্ট উই নো নেট, তুমি কি, তুমি আসলে কে, বা হোয়াট মানে তুমি কে বা তুমি কি, সেটা আমরা আসলে জানি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, অথবা তোমার মতো কি হতে পারে। কবি এখানে এই পাখিটিকে এতটাই প্রশংসা করতেছেন যে তিনি বলতেছেন যে আসলে তুমি কে, তোমার মতো আসলে কি আছে, মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে তুমি আসলে একক, তোমার মতো আর কেউ নেই, তোমার মতো আনন্দের আসলে কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, ঠিক এরকম একটি কথা হচ্ছে তিনি প্রকাশ করতেছেন। ফ্রম রেইনবো ক্লাউডস কি দেয়ার ফ্লো নোট, তুমি এই রেইনবো ক্লাউডস, এই যে বিভিন্ন রকমের কালারের যে মেঘ, 7 রঙের কালারের মেঘ, রেইনবো কালারের যে মেঘ, মেঘগুলোর মতো দেয়ার ফ্লো নোট, তারা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, ড্রপসো ব্রাইট টু সো, এগুলোকে দেখতে খুব মানে খুব রঙিন লাগতেছে, অ্যাজ ফ্রম দ্য প্রিসেন্স শাওয়ার্স এ রেইন অফ মেলোডি। ঠিক এই যে মেঘগুলো যেমন চারদিকে হচ্ছে এরকম সুন্দর দেখাচ্ছে, ঠিক এই পাখিটির যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্বের ফলে যেন মনে হচ্ছে যে এখানে সুরের যে একটা মেলোডি, মেলোডির একটি বৃষ্টি হচ্ছে এই পৃথিবীতে পড়তেছে। এটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শেলি এবং তার যে ওয়াইফ মেরি শেলি, তাদের কাছে মনে হচ্ছে যে এই পাখিটি যেন হচ্ছে তার যে একটা প্রিসেন্স, অস্তিত্বের মাধ্যমে সুরের একটি ঝংকার তৈরি করতেছে। লাইক এ পয়েট হিডেন, ঠিক এই পাখিটিকে বলা হচ্ছে যে এই পাখিটি হচ্ছে একটি পয়েট হিডেন, অর্থাৎ একজন যেন লুকায়িত কবি এই পাখিটি, মানে লুকিয়ে লুকিয়ে তিনি তার কবিতা লিখতেছেন ইন দ্য লাইট অফ থট, অর্থাৎ এই যে লাইট অফ থট, চিন্তার যে আলো, চিন্তার আলোর মধ্যে দাঁড়িয়ে হচ্ছে সে হচ্ছে এই পাখিটি হচ্ছে যেন একটা কবির মতো, সে তার হচ্ছে গানগুলো গাইতেছে, সিঙ্গিং হাইমন্স, সিঙ্গিং হাইমন্স আনবিডেন, মানে সে হচ্ছে হাইমন্স গাচ্ছে, আনবিডেন মানে আহ, অর্থাৎ যে মানে অব্যর্থ, অর্থাৎ যেটা হচ্ছে একদম মানে পারফেক্ট যে হাইমন্স, সেই হাইমন্স গুলা যেন এই পাখিটি গাইতেছে, টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, মানে যতক্ষণ পর্যন্ত পৃথিবী না আসে টু সিম্পেথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, অর্থাৎ
সে যেন টু সিম্পেথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স হি ডিড নট, মানে আসলে তার কাছে এই পৃথিবীতে যে সিম্পেথি মানে বা ভয়, এই এই কোনো কিছুই যেন এই পাখিটির কে টাচ করতেছে না। লাইক এ হাইবোর্ন মেডেন, এই পাখিটি যেন একটা হাইবোর্ন মেডেনের মতো ইন এ ডেল অফ ডিউ, অর্থাৎ একটি ডেল অফ ডিউয়ে, মানে হচ্ছে একটি উপত্যকা, শিশিরের উপত্যকার মতো স্ক্যাটারিং আনবিহোল্ডেন, অর্থাৎ এটি যেন হচ্ছে নিজেকে স্ক্যাটারিং ছড়িয়ে দিচ্ছে, আনবিহোল্ডেন অর্থাৎ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ইট ইজ আ রিয়েল হিউ, এটি হচ্ছে একটি রিয়েল হিউ, অর্থাৎ সত্যিকারের আনন্দ অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, অর্থাৎ এই যে ফ্লাওয়ার্স, ফুল এবং ঘাসগুলোর মধ্যে একটি সত্যিকারের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। হুইজ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, এবং যেটি হচ্ছে এই যে ভিউ, সেই ভিউটিতে অর্থাৎ এই দৃশ্যটির মধ্যে এটি ছবির মতো হচ্ছে, মানে লেখকের মনের মধ্যে একটি স্ক্রিনিং হচ্ছে, অর্থাৎ লেখকের মধ্যে এটি হচ্ছে সেট হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটির প্রথম যে পার্টি, এই পার্টে আমরা হচ্ছে 10টি স্ট্যান্জা আলোচনা করেছি, এবং পরবর্তী যে ভিডিওটি, সেই ভিডিওতে আমরা আরো যে 11টি স্ট্যান্জা আছে সেই স্ট্যান্জাগুলি আলোচনা করব। তো তোমরা সেই স্ট্যান্জাগুলো দেখবে, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।